আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা হচ্ছে আজকে নিরেট অস্থির এটা সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, নিরেট অস্থিটা কেমন? নিরেট অস্থি মানে হলো ধরো এই যে হিউমেরাস অথবা ফিমার, হ্যাঁ, এর পার্শ্ব প্রাচীর্য নিরেট, কোনো ছিদ্র নাই। চুষক দিলে কোনো রসকস আসবে না, কিন্তু নিহারি খাওয়ার সময় নিহারির ভিতরে ক্যালসিয়াম, কিন্তু ওয়াল যেটা ওটার ভিতর থেকে চুষক দিলেও কিছু আসে না, মানে পুরোটা নিরেট। স্যার এর মধ্যে যদি কাঁচাটা মানে রান্না করার আগে যদি খায় সমস্যা হবে? রান্নাটার সমস্যা হলো হজমের সমস্যা হবে। হজম কাকুকে দেখছিলাম ও কাঁচাই খেয়ে নিল। না, এটা অভ্যাসের ব্যাপার। কারো কারো ছোটকাল থেকে বা অভ্যাস করে ঢুকছি, তাদের হজম হয়ে যায়। কেউ কেউ ওটা দেখে আমি আর ওইদিন খাইতেই পারি কিভাবে একদম ধরছে আর খেয়ে নিচ্ছে। হ্যাঁ, মানে বাঘের মতো ইঞ্জিন আছে, মানে বাঘ যেটা তাহলে দেখুন নিরেট অস্থি এর গঠন আসলে নিরেট অস্থি। তো নিরেট অস্থির মধ্যে কি আছে? হ্যাবার্সিয়ান তন্ত্র। এটা একটু আনতে হবে তোমাকে। হ্যাবার্সিয়ান তন্ত্র অস্থির ভিতরে এরকম এক ধরনের এরকম একটা নালী আছে। এই নালীটাকে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এই গোটা নালীকে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। মানে এটা হলো হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান একজন বৈজ্ঞানিকের নাম। হ্যাঁ, ক্রিপ্টন হ্যাবার্সিয়ান একজন বৈজ্ঞানিকের নাম। কোন দেশে? ক্রিপ্টন হ্যাবার্সিয়ান ইংল্যান্ডের একজন বিজ্ঞানী। তিনি এটা নামকরণ করেছেন। এটার নাম হলো হ্যাবার্সিয়ান নালী। এটা হলো হ্যাবার্সিয়ান নালী। আর মাঝে যেটা আছে, মাঝে এটাকে বলা হয় হক্সম্যান নালী। এটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, হক্সম্যান নালী। হক্সম্যান নালী, এটার নাম হলো হক্সম্যান নালী। এটা কি শব্দ আসছে? হ্যাঁ, শব্দ আসছে। তো এটা নিরেট অস্থি এটা দেখা যায় আর কি। হ্যাঁ, কেন দেখা যায় সেটার লজিক কি দেখো, যে কারণ হলো নিরেট অস্থির মধ্যে পুষ্টি যাইতে হবে। হ্যাঁ, কারণ নিরেট অস্থির ভিতরেও কিন্তু এই যে যেটা নিরেট, এর মধ্যেও কিন্তু ধমনী শিরার শাখা আছে, এবং এখানেও কিন্তু লসিকা নালী আছে, স্নায়ুতন্ত্র আছে, সবই আছে। হ্যাঁ, লসিকা নালী আছে বলেই মানে স্নায়ুতন্ত্র আছে বলেই তো হাড় কাটলে ব্যথা লাগবে, তাই না? হাড়ে লাগলে ব্যথা লাগে, স্নায়ুতন্ত্র এখানেও আছে। হ্যাঁ, এখন তো এর মধ্যে যেহেতু নিরেট, তাহলে এখানে যদি আমি সরাসরি ধমনী শিরা দিয়ে দিই, তাহলে সমস্যা যে নিরেট জিনিস তো চাপে তো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা কি করতে, আগে থেকে ওখানে একটা নালী করে দিচ্ছে। ওই নালী করে তারপরে এর ভিতরে ধমনী শিরা দিয়েছে। এখন ধমনী শিরা তো এর ভিতরে আছে, নালীর ভিতরে আশপাশে কি আছে? আশপাশে আছে ম্যাট্রিক্স। যেটা আমরা জানি এরকম চারিদিক দিয়ে ঘিরে কি আছে? ম্যাট্রিক্স আছে। চারিদিক দিয়ে ঘিরে কি আছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু অস্থিকোষ আছে। ম্যাট্রিক্সের মধ্যে অস্থিকোষ আছে। তাহলে এখানে আরেকটা ছবি আঁকতে হবে, সেটা হলো যে ওই যে যেটা বললাম, এটাকে আমরা পোস্ত বরাবর কাটলে আমরা এরকম একটা হ্যাবার্সিয়ান নালী দেখব। হ্যাবার্সিয়ান নালীর ভিতরে আবার ধমনী শিরা, আর এটা গোল হতে হবে, গোল মানে ডিম্বাকার হবে, তাই না? সেটা গোল হবে এবার নাকি? এখন দেখো এর মধ্যে হলো একটা ধমনী দেখাতে হবে, ধমনী, একটা হলো শিরা, আর একটা হলো স্নায়ুতন্ত্র। তো ধমনীটা একটু মোটা দেখাতে হবে। হ্যাঁ, ধমনী একটু মোটা হয়, শিরা একটু পাতলা, আর স্নায়ুতন্ত্র ছোট, একটু ছোট দেখাতে হবে। তো এইভাবে এটা হলো হ্যাবার্সিয়ান নালী। তো এর ভিতরে এগুলো আছে। আর এর আশপাশে কি আছে? এর আশপাশে আছে ম্যাট্রিক্স। তবে এই ম্যাট্রিক্সটা কি শক্ত হয়ে গেছে। ওই যে গতদিন তোমাদের এর আগে একদিন বলছি না যে আমাদের যে মেসোডাম, তাই না? মেসোডামের কোষের ভিতরে যে জিনগুলো আছে, তাই না? ওই জিনগুলোর মাধ্যমে তো আসলে কি হয়, ওই কোষ চারিপাশে কি বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা করতে থাকে। এরই মধ্যে আবার ক্যালসিয়াম কার্বনেটও জমা হয়, ক্যালসিয়াম লবণ জমা হয় শক্ত হয়ে যায়। ওই যে একটা টিউবওয়েল করেছে না, টিউবওয়েলকে তুমি যদি ঘিরে দাও, টিউবওয়েল তার চারপাশ দিয়ে ওয়াল দিয়ে ঘিরে দিলাম, আর টিউবওয়েলকে অটোমেটিক করে দিলাম যে একে একে পানি একা একা চিপবে। তো এইভাবে কি পানিতে টিউবওয়েল ভরে যাবে, ডুবে যাবে, তাও পানি ধরো ফেলাচ্ছে আর ডুবে আছে, এইভাবে ওই পানিটাকে বরফ বানাই ফেলো। তাহলে ওই বরফটাই হলো হাড়ের ম্যাট্রিক্স। বরফটা হলো হাড়ের ম্যাট্রিক্স।
তাহলে ভিতরে কিন্তু কোষ বা টিউবওয়েল থেকেই গেছে, এই জন্য হাড়ের ম্যাট্রিক্সের ভিতরেও কিন্তু কোষ, অস্থিকোষ আছে, অস্থিকোষ আছে। কিন্তু ওই কোষটা কি করছে, চারিপাশে রাসায়নিক পদার্থ জিনের মাধ্যমে চারিপাশে রাসায়নিক পদার্থ নিঃসরণ করে 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 ও ভিতরে থেকে গেছে, বুঝছো? তাহলে মেসোডার্মের কোষগুলা রূপান্তরিত হয়ে হাড় হড্ডিগুলা তৈরি করছে। ওই জন্য বলা হচ্ছে না, ব্রোনীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হাড় হড্ডিগুলা, ভ্রূণীয় মেসোডার্ম থেকে রক্ত তৈরি হয়েছে, রক্তকণিকা তৈরি হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকেই, মাংসপেশি। মানে কি, এক একটা কোষের মধ্যে যে যে জিনগুলো অ্যাক্টিভ থাকলে যেটা হয়, আমাদের ত্বকে কিন্তু চোখ তৈরিকারী জিন আছে, আমাদের ত্বকে দাঁত তৈরিকারী জিন আছে, সবই কিন্তু আছে, কিন্তু আল্লাহ কি করছে, এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখছে। যদি ইনঅ্যাক্টিভ না করতো, সব জিন যেখানেই আছে সব জিন কাজ করতে শুরু করে দিত, তাহলে কিন্তু আমরা বেখাপ্পা দেখতে পেয়ে যেতাম। আমাদের দেখা যাচ্ছে কপালের দুটা চোখ, মাথার পিছনের দুটা চোখ, মানে কি সব জিন অ্যাক্টিভ। তার মানে ওই চোখ তৈরি করে ফেলছে, হাতের মধ্যে দেখা যাচ্ছে দাঁত গজায় যাচ্ছে, তারপরে পিঠে দেখা যাচ্ছে পাখনা তৈরি হচ্ছে। কারণ কি, আমাদের পাখনা তৈরি করে জিনও আছে, কিন্তু এটা সারা জীবনের জন্য ইনঅ্যাক্টিভ, সারা জীবনের জন্য, বুঝছো? পাখিদের যে জিনগুলো আছে আমাদের ওই জিনগুলো আছে, কিন্তু পাখিদের ওই জিনগুলো আমাদের ইনঅ্যাক্টিভ করা আছে। যদি ইনঅ্যাক্টিভ করা না থাকতো তাহলে কিন্তু আমাদের পাখনা গজায় যেত, বুঝতে পারছো? পাখনা গজায় হ্যাঁ হ্যাঁ উড়ে বেড়াতে পারতাম, কারণ একই জিন পাখিদের যে জিন আছে আমাদেরও সেই জিন আছে। এমনকি কুমিরের গা শক্ত করার যে জিন আমাদেরও আছে, কিন্তু ওগুলাকে আল্লাহ কি করছে, ইনঅ্যাক্টিভ করে রাখছে, নাহলে আমরা তো ওরকম হয়ে যেতাম, বুঝছো? এমনকি বাঘের মধ্যে যে জিন আছে আমাদেরও একই জিন আছে, কিন্তু ওইগুলো ইনঅ্যাক্টিভ করে আল্লাহ রাখছে। আর না রাখলে কি হতো, যে আমরা তাহলে ওরকম হতাম, তাই না? এখন ওরার সিস্টেম থাকলে মনে হচ্ছে যে এটা ভালো হতো, ওরার সিস্টেম থাকলে, তাই না? কিন্তু আচ্ছা জটিলতা ছিল হয়তো ওরার সিস্টেম থাকলে, তাই না? জটিলতা থাকতো না, ওরার সিস্টেম থাকলে বাস ট্রাক কিছু আর আবিষ্কার হতো না, হতো? বিমান আবিষ্কার হতো না, অনেক উড়ে যেত, এগুলো আবিষ্কার থেকে আমরা বঞ্চিত হতাম, আবিষ্কার হতো না, সবাই তো উঠতে উঠতে সব জায়গায় চলে যেত। আবার চুরি বেশি হতো না, উঠতে উড়ে উড়ে চুরি করতো, উড়ে উড়ে চুরি করতো, তো তাই না? তো অনেক জটিলতা হতো বা হতো, ওই কারণে আমাদেরকে আল্লাহ ওটা করেনি, যে এদের বুদ্ধি বেশি, তো এরা অঘটনও বেশি করাবে উড়ে উড়ে কাজ করলে। আর পাখিদের অত বুদ্ধি টুদ্ধি নেই, ইঁদুর মাথা, গরুর মাথা আর কি বুদ্ধি থাকবে, ছোট মাথা না, তা আমাদের মাথা বড়, বুদ্ধি বেশি, ওই জন্য আমাদেরকে হয়তো ওইগুলা জিনগুলা অ্যাক্টিভ করেনি। তবে বৈজ্ঞানিকদের ধারণা এমন হতেই পারে, অদূর ভবিষ্যতে, বৈজ্ঞানিকদের ধারণা অদূর ভবিষ্যতে এমন হতেই পারে যে মানুষ যখন স্থল পথে আর কি আর জায়গা থাকবে না, জায়গা সংকুলান হচ্ছে না, এরকম যখন অবস্থা হয়ে যাবে, তখন হয়তো আমাদের মানুষের মধ্যে পরিবর্তন হবে, অর্থাৎ পাখির যে জিন ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ওই জিন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের পাখনা বাজাতে শুরু করবে। না আমাদের হবে না, ধরো যে তোমাদের বাচ্চা কাচ্চাদের মারা যেতে পারে, হ্যাঁ তাহলে মারা যেতে পারো। আচ্ছা তাহলে আঁকাও আমার সাথে। এখন দেখো এটা হলো আমাদের নারী আঁকলাম, এবারে এর আশপাশে আমরা হচ্ছে ম্যাট্রিক্স আঁকবো। তো ম্যাট্রিক্স গুলো ল্যামিলি বা স্তর স্তরে সাজানো, চক্রাকারে সাজানো, এরকম করে আমরা হচ্ছে ম্যাট্রিক্স, চক্রাকারে সাজানো ম্যাট্রিক্স। এই চক্রাকারে যে ম্যাট্রিক্স থাকে সেইখানে কিন্তু খেয়াল করো, সেখানে অস্থিকোষ দেখাতে হবে। তাহলে ধরো এটা হলো সেই অস্থিকোষের গহ্বর থাকে, গহ্বরের মধ্যে অস্থিকোষ থাকে আর কি। তোমরা আমার সাথে এটা কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে কি অস্থিকোষ, অস্থিকোষের এখানেও থাকবে একইভাবে, এগুলো কিন্তু আসলে গহ্বর আছে, গহ্বরের মধ্যে অস্থিকোষ এখানেও থাকবে। এগুলো কিন্তু ল্যাকুনা বা ছোট গহ্বর, আর এই গহ্বরের মধ্যে এটা মনে করো সে অস্থিকোষ। এই যে লাল গোলা, এটা হলো অস্থিকোষ, লাল গোলা হলো অস্থিকোষ, অস্থিকোষ গুলো আঁকতে হবে, লাল গোলা হলো অস্থিকোষ। এটা পরীক্ষা আঁকা সহজ, হ্যাঁ। বেশি আর কোনো বাকিটা নাই। আচ্ছা এখন দেখো ম্যাট্রিক্স গুলা কিভাবে আসবে। ম্যাট্রিক্স গুলা এইভাবে আসবে, এই যে এখানে জাস্ট ভরাট করে দেবো, হ্যাঁ ভরাট করে দিলাম,
এখন এগুলো ভরাট করি, এই যে ভরাট করি। এই আসলে না এই ইয়ে করো না, কথা বলো। এটা যদি ম্যাট্রিক্স, এগুলোকে বলা হয় ল্যামিলি। ল্যামিলি মানে স্তর, ল্যামিলি মানে স্তর, স্তরে স্তরে সাজানো। এখন এর সাথে আবার কি থাকবে, এর সাথে থাকবে এরকম সুতার মতো কিছু গঠন, চারিদিকে সুতার মতো কিছু গঠন থাকবে। এর নাম কি? ক্যানালিকুলি। মানে কি? বাংলা অর্থ সহ বুঝতে হবে। রাত্রি আবার এখনো পড়া শেষ হয়নি? স্যার বাসায় গেছি। ও, আছে। না না ভাই ঠিক আছে। সবগুলো এরকম দাগ দাগ হবে আর কি। সবগুলো দাগ দাগ আছে। দেখো দাগ দাগ হবে। তাহলে ছাদি টেনশনে যে ছাদির আবার বাচ্চা কাচ্চা পাকনা হয়ে যায় কিনা। আচ্ছা দেখো এখন চিহ্নিত করি, হ্যাঁ? তাহলে এই যে গহ্বর এর নাম হলো ল্যাকুনা। ল্যাকুনা মানে ছোট গহ্বর। ল্যাকুনা মানে ছোট গহ্বর। ল্যাকুনা মানে ছোট গহ্বর, ছোট গহ্বর। আর এর ভিতরে লাল যেটা আছে না, ওটাই হলো অস্থিকোষ। এই যে লাল যেটা, এটা হলো অস্থিকোষ। এটার নাম হলো অস্থিকোষ বা অস্থিকোষের নিউক্লিয়াস। হ্যাঁ, বই আছে নিউক্লিয়াস মানে অস্থিকোষের নিউক্লিয়াস। অস্থিকোষ তবে অস্থিকোষ দেওয়াই ভালো, শুধু অস্থিকোষের নিউক্লিয়াস না দিয়ে। এগুলো হলো ল্যামেলি। ল্যামেলি, ল্যামেলি মানে স্তর, ম্যাট্রিক্সের স্তর, ল্যামেলি। আর এই যে কালো কালো যে অংশগুলো, কালো কালো অংশগুলোকে বলে ক্যানালিকুলি। ক্যানালিকুলি। তাহলে এর বাংলাটাও আমি লিখে দিচ্ছি, ক্যানালিকুলি। এর বাংলাটা কি দেখো, ক্যানালিকুলি মানে ক্যানা মানে ক্যানেল, ক্যানা মানে ক্যানেল, ক্যানেল মানে কি? নালা বা নালী, তাই না? ক্যানেল মানে নালী, ক্যানা মানে ক্যানেল, ক্যানেল, ক্যানা মানে ক্যানেল। তাহলে যদি লেকুনা মানে গহ্বর, তাহলে ছোট গহ্বর, ছোট গহ্বর। তাহলে ছোট গহ্বরের সাথে কিছু ক্যানেল আছে, যে ক্যানেল বা নালী একটার সাথে একটা কানেক্ট করে, এই জন্য এর নাম হলো ক্যানালিকুলি। তারপরে এগুলো চিহ্নিত করতে হবে। এটা তো হ্যাভার্সিয়ান নালীর প্রস্তুচ্ছেদ, এটা হলো হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালীর প্রস্তুচ্ছেদ। আর এর ভিতরে চিহ্নিত করতে হবে, একটা হলো লোহিত, একটা হলো কণিকা মানে ধমনী, একটা হলো ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হলো শিরা, আরেকটা হচ্ছে তোমাদের ঠান্ডা এই যে দেখছো না শক্ত, আমাদের হাড়গুলি কি শক্ত না? গাইড
আমাদের হাড় কি শক্ত না? ওই যে শক্ত অঞ্চলেই ম্যাট্রিক্স। রক্তের ক্ষেত্রে ম্যাট্রিক্স কি নরম, তরল রক্তের ক্ষেত্রে। এখন ওই রক্তের মধ্যে তুমি এমন কিছু কেমিক্যাল আছে যেটা দিলে কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, যেমন বাতাস লাগলেও জমে যায় না। তো সেরকম আর কি ওই ম্যাট্রিক্স, হাড়ের যে ম্যাট্রিক্স, ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম লবণ এগুলো জমা হয়, ক্যালসিয়াম ফসফেট এগুলো জমা হয়, জমা হয় শক্ত হয়ে যায়। এই শক্ত হিসেবে বলেই তো আমরা হাঁটতে পারছি। যেমন আমরা পেটের মধ্যে ছিলাম না, যখন হচ্ছিলাম আমরা, বুঝছো, তখন কিন্তু আমাদের যে ম্যাট্রিক্স সেটা কিন্তু একবারে সব হালুয়ার মতো ছিল, কেবল ক্যালসিয়াম কার্বনেট ঢুকতেছে হালুয়ার মতো। হালুয়া যেরকম নরম না, ফুলকুল ছিল, কিন্তু যত আমরা বড় হতে লাগছিলাম তত ক্যালসিয়াম কার্বনেট ওর মধ্যে পরে করতে করতে ওই থেকে আসছে মায়ের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছ থেকে। মা বেশি ক্যালসিয়াম যুক্ত খাবার। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছ থেকে আসে। তাহলে এইভাবে করে মার সাথে কানেকশন তো মায়ের কাছ থেকে আসে, এসে তখন ওই জায়গাগুলোকে ভরাট করে দেয়, মানে ওইটা শক্ত করে দেয়। যেমন ধরো ওই যে সুজির হালুয়াও কিন্তু করার সময় অনেকক্ষণ জ্বালালে, তারপরে চিনি দিলে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। ওটাকে কিন্তু শক্ত হয়ে গেলে ওটার নাম কটকটি বলে। ওটা কি বলে জানি না, সেটা কি লিখছেন উপরে? হ্যাভাসিয়ান নালি। কটকটি ছিল না? কিরকম লাগে দেখতে? ছোটবেলায় লিখছেন। হ্যাঁ, কটকটি চিনি, আচ্ছা কটকটি, চিনি বলাই তো চিনি বলে। হ্যাঁ, চিনিতে কটকটি, আর সুজি, ক্যারামেল করে আচ্ছা সুজি আবার শক্ত করে খেলে, ওটা কি বলে? বরফি বরফি, বরফি বলে। হ্যাঁ, তো ওটাও হয়। সম্পর্কে পেয়েছি। হ্যাঁ, সব আইটেমই মানে শক্ত করা যায়, তাই না? তাহলে সব আবার শক্ত দুটোই করা যাচ্ছে। তো সেরকম আল্লাহ হচ্ছে এটাকে শক্ত করছে, এটা সেটা জমা করে শক্ত করে দিচ্ছে। নাহলে তো আমরা দাঁড়াতে পারতাম না, তাই না? মানে গরু ছাগল যা আছে হাড্ডির কারণে কি আমরা দাঁড়াই আছি না? হাড্ডি না থাকলে আমরা দাঁড়াতে পারতাম, হাড্ডি না থাকলে আমরা দাঁড়াতে পারতাম। তো তাহলে ওই কারণে আমরা এইভাবে, কিন্তু আমরা কি কোষ দিয়ে গঠিত, কোষই এই কাজগুলো করে ফেললো। কোষের আশপাশে ম্যাট্রিক্সটা শক্ত করে দিল, করে দিয়ে আমরা হলো দাঁড়ায় আছি। যদি আমাদের হাড্ডি না থাকতো, যেমন অমেরুদণ্ডী প্রাণী যারা, তাই না, তারা তো আমাদের মতো দাঁড়িয়ে থাকতে পারে না, তাই না? তারা মাটিতে শুয়ে শুয়ে চলে, কারণ ওদের তো হাড্ডি নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই, তাই না? এটাই হলো ব্যাপার। তো আমরা পারি, কারণ আমাদের এই শক্ত জিনিসটা আছে যে দাঁড়িয়ে থাকার, ঠিক কিনা? আবার দেখো বসার জন্য আল্লাহ ব্যবস্থা করছে, যে তুমি যদি একটা গরুকে আমাদের মতো করে বসতে বলো, পারবে বসতে? পারবে না, কারণ ওর ওখানে মাংস ওই পরিমাণ নাই, যেই পরিমাণ থাকলে ব্যথা লাগবে না, তাই না? আমরা কি গোটা শরীরের ভর আমরা এই কোনোইতে দাঁড়াতে পারবো না, কারণ এখানে মাংস নাই, হাড্ডি, ব্যথা লাগবে। ব্যথা আমাদের ওখানে আল্লাহ প্রস্তুতি করে মাংস করে দিচ্ছে যে বসতে পারবে, না তো বসতে পারতাম না, হাড্ডি হলে বাসা যেতে পারবে, বাসা যাবে, তাই না? আচ্ছা, আরেকবার বুঝিয়ে এবার, বুঝছেন? সবাই একটা একটা বুঝতে না? আচ্ছা, এবার আরেকবার একটু বুঝিয়ে দেখো। তাহলে এটা কি, এই যে নীরের অস্থিগুলো আছে, নীরের অস্থির মধ্যে এরকম হ্যাভাসিয়ান তন্ত্র আছে। তন্ত্র কখন হচ্ছে, যখন অনেকগুলো হ্যাভাসিয়ান নালী এবং তার মাঝে সংযোগকারী নালী, যার নাম হক্সম্যান নালী, এটাও বৈজ্ঞানিকের নাম অনুযায়ী হয়েছে, ওই বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে তাই। তো সব কিছুকে একসাথে বলা হয় হ্যাভাসিয়ান তন্ত্র। তো হ্যাভাসিয়ান তন্ত্রে প্রত্যেকটা হ্যাভাসিয়ান নালীর চারিপাশে ম্যাট্রিক্স থাকে, শক্ত ম্যাট্রিক্স, তাই না? শক্ত ম্যাট্রিক্স থাকে। তো সেটা এটা পুস্তকম্বর কাটছে, কেটে তাদের দেখছে এটা হলো সেই হ্যাভাসিয়ান নালী, এটা হলো সেই হ্যাভাসিয়ান নালী। হ্যাভাসিয়ান নালীর ভিতরে ধমনী শিরা, রসিকা নালী সব আছে কিন্তু, হ্যাঁ, তোমার বই কিন্তু রসিকা নালী দেয়নি, তাই আমি দিইনি, কিন্তু রসিকা নালীও থাকে। আচ্ছা, তারপরে হলো হ্যাভাসিয়ান নালীর চারিপাশে কি আছে? ম্যাট্রিক্স। ওই যে বললাম চক্রাকারে থাকলে তার নাম ল্যামিলি। ল্যামিলি মানে স্তর, ল্যামিলি মানে স্তর, ঠিক আছে? তবে এটা আমরা তিনটা আসছে, আসলে তো তিনটা না, 5 থেকে 15টা। ল্যামিলিটা আছে কয়টা? 5 থেকে 15টা স্তর, 5 থেকে 15টা স্তর আছে, হ্যাঁ, এইগুলা বলতে হবে। তারপর বলতে হবে কি, যে ল্যামিলির মধ্যে ল্যাকুনা থাকে। ল্যাকুনা মানে ছোট গহ্বর, এই যে নীল কালারের যেটা দেখছো ডিম পাতা, এটা হলো ল্যাকুনা, এটা হলো ল্যাকুনা। তো ল্যাকুনার মধ্যে আবার অস্থিকোষ, এই লালটা কি? অস্থিকোষ। ল্যাকুনার মধ্যে অস্থিকোষ, লালটা হলো অস্থিকোষ, তাই না? এই এখন বলা হচ্ছে
প্রত্যেকটা ল্যাকুনা থেকে কিছু কি বের হয়েছে সুতার মতো গঠন, যেইগুলো খুবই চিকন, তাই এটাকে বলা হচ্ছে ক্যানালিকুলি, মানে ল্যাকুনা থেকে বের হয়েছে তো তাই এগুলোর নাম লিকুলি। আর ক্যানা মানে ক্যানেল, ক্যানা মানে কি ক্যানেল, ক্যানেল বলতে বোঝায় এই গহ্বর বা এই কোষ থেকে কিছু কোষকে এখানে যেতে পারে, এখানটা এখানে আসতে পারে, মানে আদান প্রদান হওয়ার ব্যাপারটা, আদান প্রদান হওয়ার ব্যাপারটা করতে পারে। এই কারণে এখানে কিছু ক্যানেল আছে, ওটার নাম হলো ক্যানালিকুলি, ওটার নাম হলো ক্যানালিকুলি। বুঝতে পারছো? তাহলে হেবাসিয়ান নালীকে ঘিরে 5 থেকে 15টা ল্যামেলি বা স্তর আছে, ম্যাট্রিক্সের স্তর। ম্যাট্রিক্সের মধ্যে ল্যাকুনা আছে, ল্যাকুনার মধ্যে অস্থিকোষ আছে, এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ল্যাকুনা থেকে কিছু নালীর মতো গঠন বের হয়েছে, ওগুলাকে বলা হচ্ছে ক্যানালিকুলি, তাই কি না? আর বক্সম্যান নালী বলতে হবে প্রতিটা হেবাসিয়ান নালী এবং তার মাঝে সংযোগকারী নালী, এটাকে বলা হয় বক্সম্যান নালী। এই কথাবার্তাগুলো বইয়ের মধ্যে আছে। এখানে এমসিকিউর জন্য ল্যামেলি স্তর, ল্যামেলি যে স্তর সেই স্তর হলো 5 থেকে 15টা, এটা মনে রাখতে হবে। তারপর হলো ক্যানালিকুলি, এটা মনে রাখতে হবে। ক্যানালিকুলি কোনগুলা, ক্যানালিকুলি কোথায় পাওয়া যায়, তাহলে বলবো হেবাসিয়ান তন্ত্রের মধ্যে ক্যানালিকুলি পাওয়া যায়, এগুলো বলবো। বক্সম্যান নালী কোথায় পাওয়া যায়, হেবাসিয়ান তন্ত্রের মধ্যে বক্সম্যান নালী দেখতে পাওয়া যায়, এগুলো বলতে হবে। হ্যাঁ, তাহলে এইটুকু নিরপেক্ষ স্পষ্ট করতে আগ পর্যন্ত এইটুকু মুখস্থ করতে হবে। এক নজরে একটু পড়ে থাকতো নামজার কেসে, হেবাসিয়ান তন্ত্রের আরেক নাম হলো অস্টিয়ন একক। হেবাসিয়ান তন্ত্রের আরেক নাম হলো অস্টিয়ন, হেবাসিয়ান তন্ত্রের আরেক নাম হলো অস্টিয়ন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার হ্যাঁ সিকিউ আসলে কি এটা পুরোটাই লিখতে হ্যাঁ, পুরোটাই লিখতে হবে। সিকিউ দুই ভাবে আসতে পারে, বলতে পারে যে নিরেট অস্থির গঠন বর্ণনা করো, অস্থি দিয়ে বলতে পারে উদ্দীপকটির গঠন বর্ণনা করো, তাহলে নিরেট অস্থির গঠন বর্ণনা। আবার বলতে পারে হেবাসিয়ান তন্ত্রের গঠন বর্ণনা করো, তাহলে হেবাসিয়ান তন্ত্র ওই নিরেট অস্থির গঠন বর্ণনা করলে হেবাসিয়ান তন্ত্র। বুঝছো? এই স্পঞ্জি, স্যার হ্যাঁ ল্যাকুনা যেটা ওটা ল্যাকুলার ল্যাকুনা নামক কতগুলো হ্যাঁ, দেখো এই চক্রগুলোকে ল্যামেলি বলা হয় বা ল্যামেলাম, এক বচনে ল্যামেলাম, তাই না? ওই ল্যামেলামের মধ্যে ল্যাকুনা আছে, আছে না? প্রত্যেকটা ল্যামেলিতে বা প্রত্যেকটা ল্যামেলামে ল্যাকুনা আছে, আছে না? এগুলো তো এক একটা স্তর কি ল্যামেলি, এই স্তরগুলোকে ল্যামেলি বলে না, এক বচনে ল্যামেলাম বলে। তাহলে ওই ল্যামেলার মধ্যে কি আছে, ল্যাকুনা আছে না? এই যে ল্যাকুনা, ল্যামেলার মধ্যে ল্যাকুনা, তাই কি না? বুঝতে পারছো? আর কোনো কিছু আছে না বুঝার? দেখো তো আস্তে আস্তে আর কমা দেবো। আচ্ছা আচ্ছা, যাদের দেখছে পড়া বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হলো স্পঞ্জি অস্থি, এটা এমসিকিউর জন্য আসে। স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হলো যে ক্যানসেলাস বা ট্র্যাবেকুলার অস্থি কাকে বলে। স্পঞ্জি অস্থির মধ্যে ছিদ্র দেখা যায়। ক্যানসেলাস মানে ছিদ্রযুক্ত, ক্যানসেলাসের বাংলা অর্থই ছিদ্রযুক্ত। ক্যানসেলাস বা ট্র্যাবেকুলার মানে হলো ছিদ্রযুক্ত। ক্যানসেলাস, ক্যানসেলাস মানে হলো ছিদ্রযুক্ত, ক্যানসেলাস মানে ছিদ্রযুক্ত। তো আমরা তো জানি যে স্পঞ্জি অস্থি বলতে বোঝায় কি, যে প্রত্যেকটা প্রান্তের যে অস্থিগুলো আছে, প্রান্তে থাকা যে অস্থিগুলো আছে, সবগুলোর প্রান্তে থাকা অস্থিগুলো আছে, ওই প্রান্তের অস্থিগুলো একটু ছিদ্রযুক্ত হয়। প্রান্তের অস্থিগুলো কেমন হয়? একটু ছিদ্রযুক্ত হয়। এছাড়া চ্যাপ্টা অস্থিগুলো ছিদ্রযুক্ত হয়। চ্যাপ্টা অস্থি মানে বুঝো, যে ধরো যে সব চ্যাপ্টা হচ্ছে, সব চ্যাপ্টা, এগুলো স্পঞ্জি হয়। স্পঞ্জি মানে ছিদ্রযুক্ত। এর মধ্যে কিন্তু তুমি হচ্ছে ওই যে রান্নার পরে মশলা টসলা ঢুকে যায় এবং চুষক দিলে তুমি কিছু পাবা আর কি। হ্যাঁ, কিন্তু নিয়ারের মধ্যে পাওয়া যায় না, নিয়ারের ওয়াল গুলোর মধ্যে কিছু পাওয়া যায় না, তাই না? তাহলে তোমার হচ্ছে যে প্রান্তের হাড়গুলো স্পঞ্জি হয়, মানে কি ছিদ্রযুক্ত হয়। দেখবা নিয়ারেও যদি তুমি খাও, তো নিহারির যে মনে করো
ওদের তো আর বড়দের তো আর হিউম্যারাস নাই, মানে পায়ের কথাই বলছি। ধরো যে কোনো পায়ে তুমি হচ্ছে এই যে যে অংশটা, এই যে শক্ত যে অংশটা, ওইটা ওইটার ওই জায়গাটা অর্ধেক কেটে কেটে ফেলে, তাই না? একবারে বাইরের অংশ একটু বেশি নিরেট থাকে, ভিতরটা ছিদ্রযুক্ত হয়, ওখানে চুষক দিলে তুমি রসকস পাবা কিছু, কিন্তু হ্যাঁ ঝোল মানে যেটা ওটা কিন্তু পাওয়া যায়। আর তুমি যে ওয়ালটা আর কি, ঠিক এই ওয়ালটা বা পায়ের এই ওয়ালটা, এই ওয়ালে কিন্তু কোনো তুমি ছিদ্র পাবা না। তাহলে এখানে ছিদ্র থাকার কারণ হলো এখান থেকে কোষগুলো রূপান্তরিত হয়ে কণিকা তৈরি হয়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা কণিকা এগুলো তৈরি হয়। ওই জন্য ওখানে একটু গ্যাপ গ্যাপ থাকে যাতে কোষটা একটু নিজেকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, আর তুমি যে আইটির সাথে রেখে দাও তাহলে তো চেঞ্জ করতে পারবে না। ওই জন্য ওখানে একটু গ্যাপ গ্যাপ থাকে আর কি। এইসব জায়গা থেকে কিন্তু ওই কারণে তৈরি হয় না, এইসব মিডল জায়গা থেকে কিন্তু কখনো তৈরি হয় না, কারণ ওই জায়গাগুলো তো তোমার হচ্ছে খুবই নিরেট, ওখানে কোনো কোষের চেঞ্জ নাই। স্পঞ্জিস্থিত চ্যাপ্টারগুলোতেও থাকে, ওই জন্য এইসব জায়গা থেকে কিন্তু রক্ত কিন্তু তৈরি হয়, স্টারনাম, ডিপস এগুলো থেকেও হয়, কারণ এই যে স্পঞ্জিস্থিত যেখানে যেখানে থাকে ওখান থেকে ওখানকার কোষগুলো রূপান্তরিত হয়ে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা এগুলো তৈরি করতে পারে। তাহলে স্পঞ্জিস্থিতে যে ছিদ্র থাকে তার নাম হলো ক্যানসেলাস বা ট্যাবিকুলার বলা হয়, ক্যানসেলাস বা ট্যাবিকুলার বলা হয়। এখন এখানে আমাদের মনে রাখতে হবে নিরেট পুষ্টি যেমন 80% আর স্পঞ্জি অস্থি হলো 20%। স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকরী এককে ট্যাবিকুলা বলে, এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। তারপরে হলো শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি, শিশুদের 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত মানে এই যে তোমার ইয়েগুলো অর্থাৎ এই যে মিডল পয়েন্ট হাড়গুলো স্পঞ্জি থাকে 2 বছর মিডিলে। ওই জন্য ওদের সহজে ভেঙে যায় কিন্তু, কারণ ওদের তখন হলো স্পঞ্জি থাকে। এবং তখন স্পঞ্জি থাকে এর কারণ কি, 23 বছর একবারে নিরেট থাকে, কোনো ইয়ে থাকে না, মানে 23 বছর হয়ে গেলে আর কি। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে 23 বছর পরে হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, 23 বছরের পরে হাড়ের বৃদ্ধি আর হয় না, বন্ধ হয়ে যায়। 23 বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে আর কি, কম বেশি, বেশি হয় হলো বয়সের দিকে পর্যন্ত বেশি বৃদ্ধি হয়, তারপরে বৃদ্ধি খুবই কমে যায়, হলেও হচ্ছে তোমার হচ্ছে যে খুবই সামান্য হয়, মানে সেটা আর কি দেখার মতো না, হয়তো মাইক্রো মিলিমিটার, মিলিমিটার হতে পারে, এরকম ওটা বোঝার মতো না আর কি। তবে 23 বছর পর্যন্ত বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো ছোটদের হলো হাড় গুলা তোমার হচ্ছে সবই হলো 2 বছর পর্যন্ত সবই হলো স্পঞ্জি থাকে ছোটদের। হ্যাঁ, তো ছোটরা কিন্তু নিজেদেরকে ছোট ভাবে, ছোটরা কিন্তু নিজেদের ছোট ভাবে। চল, আমার 4.5 বছরের বাচ্চা বলে কি, দাদা ও মাঝে মাঝে গল্প করে আমার সাথে, বলে কি যে বলে এটা বলে কি, আমি যখন ছোট ছিলাম না, এখন ওর বয়স 4.5, এখন ও বলে যে আমি যখন ছোট ছিলাম। আমি তখন চিন্তা করি কি ব্যাপার, ছোট ছিল। আবার মাঝে মাঝে আমাকে বলে হ্যাঁ যে তোমার হচ্ছে ওই যে এশিয়ান ফটো পড়তে আসে কিছু স্টুডেন্ট, হ্যাঁ 3-4 জন আসে আর কি, ওদের ব্যাচ পেলে না, তাই এখন 2 দিনে এসব আসে, তো তখন রাগ করে, মাঝে মাঝে রাগ করে বলে কি শুধু স্টান, শুধু স্টান, আমার সাথে খেলা নেই, শুধু স্টান, শুধু স্টান। স্টুডেন্ট বলতে পারে না স্টান, আমার সাথে খেলা নাই, না শুধু স্টান, শুধু স্টান। ওই জন্য তো যখন কোথাও ঘুরতে টুরতে যাই সবাইকে নিয়ে যাই, কারণ আমি তো একটু কম সময় দিই। ও আচ্ছা, 4টে ক্লাস থেকে প্রস্তাব আসছে একটা, তোমাদের বলা হয়নি, 4টে ক্লাস থেকে একটা প্রস্তাব আসছে যে আমরা তো ঢাকায় যেহেতু যাবোই, তো হচ্ছে যে পূজার ছুটি বা নভেম্বর ডিসেম্বর এরকম এই 2 সময় একসঙ্গে করতে, তো সেটা আমরা হচ্ছে ঢাকায় যেহেতু অত দূর গেলামই, আর একটু গেলেই তো আমরা হচ্ছে ইয়ে চলে আসি, হ্যাঁ কক্সবাজার। তো তখন আমার আরেকটা স্টুডেন্ট বলছে যে তাহলে আরেকটু গেলে একটু সেন্ট মার্টিনে যাওয়া যায়। সর্বশেষ এরকম প্রস্তাব হয়েছে যে 3 দিনের সফর, 3 দিনের সফর সেন্ট মার্টিন যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে তোমাদের যে বলছে তোমরা ওকে খুঁজে পাওয়া যায়, তো আমি হচ্ছে যে প্রস্তাব দিছে, তাই বললাম যে কিন্তু আমি তো এতজনের দায়িত্ব নিতে পারবো না, তাহলে তোমার আব্বা মা যাওয়া লাগবে। তো বলছে হ্যাঁ নিয়ে যাবো, সমস্যা। হ্যাঁ, তো এখন হচ্ছে যে যেগুলো আমার বেশি ধরো যে যতই পরিচিত হোক, কিন্তু আসলে অতজনকে দেখে রাখা ওইসব জায়গায় দেওয়ার, তাই না, দেখা যাচ্ছে তোমাদেরকে চিন্তা করে ভারতে পাঠায় দেবে, তাহলে তো সমস্যা। এরকম প্রস্তাবনা আছে, যাই হোক, তো এখন ওটা শেষ সময় দেখা যাবে ওটা কি করা যায়। তোমাদেরকে আমি
মানে যাওয়ার ক্ষেত্রে আমি সেন্ট মার্টিন গেলেও আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি, মানে তোমাদের আর কি কি বলে টাকাটা যেন কম লাগে সেটা আমি চেষ্টা করবো আর কি, তোমরা যাওয়া স্যার যাবেন শিওর? হ্যাঁ যাও শিওর, এটা ইনশাল্লাহ এটা কনফার্ম আর কি। হ্যাঁ স্যার আমরা দুজন আছি, আচ্ছা এই দেখো দেখছো এখানে দুইজন আরো দুজন আছে আরো দুজন আমাদের আছে। আছে। আচ্ছা আমি সেটা হলো তোমাদের হচ্ছে আমি তোমাদের সাথে একটু তোমাদের আড্ডা মারলে সেটার ক্ষেত্রে আমি ছাড় না। স্যার গার্জিয়ান যাবে না, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে যারা স্টুডেন্ট যারা যাবে তাদের জন্য আমি যতটুকু সম্ভব মানে আমার পক্ষ থেকে একটু কমাই দেওয়ার চেষ্টা করবো, যে হয়তো বাজেট ধরো কথা একজনের এরকম পক্ষে ধরো 3,000 তো লাগবে, 3-4,000 লাগবে ধরো, আমি ধরো 50% ব্যবস্থা করার চেষ্টা করবো যারা যারা যাবে। জি ঠিক আচ্ছা জীবনে কত তিন দিনের থেকে, হ্যাঁ। আচ্ছা সেন্ট মার্টিনে গেলে এখন জাহাজ যদি ডুবে যায় তাহলে কিছু বলার নাই, কিছু করারও নাই আর কি। কিন্তু ওখানে ওখানে তোমার হাঙ্গর টাঙ্গর থাকে তো ওই সাঁতার পারলেও কাজ হবে না, হাঙ্গর খাই নিবি একটা পাই খাই নিল নাকি। আচ্ছা মেয়েরা তোমরা জল না আমাকে দিয়ে দেওয়া বলো যে হলো আমি তোমাদেরকে যেতে দিচ্ছি সেই সাথে আমাকে নিয়ে যাও, বললো যে আপু বললো যে আমি তোমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম কিন্তু সেই সাথে আমাকে নিয়ে যাও, এইভাবে আপনাকে নিয়ে যাবো তাহলে যেতে দেবে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো যে এবার হচ্ছে উদাহরণগুলো সবই এমসিকিউ। লম্বা অস্থির উদাহরণ, লম্বা অস্থি হিউমারাস ফেমার, খাটো অস্থি যে করতল আমাদের হাতের যে অস্থিগুলো আছে, আঙ্গুলের যে অস্থিগুলো আছে এগুলো ছোট না, এইগুলো পদতলের আঙ্গুলের অস্থিগুলো ছোট। চাপা অস্থি চ্যাপ্টা আর কি, হ্যাঁ যেমন স্ক্যাপুলা, দেখো এই স্ক্যাপুলা এটা তাই না, চ্যাপ্টা না, এটা তো চ্যাপ্টাই তাই কি না। তাহলে তারপরে কি বলছে যে পুরসুকা, এটাও কিন্তু চ্যাপ্টা, এটা কি মোটা, এটা চ্যাপ্টা 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 না চ্যাপ্টা। তারপরে হচ্ছে স্টার্নামও চ্যাপ্টা, এটাও চ্যাপ্টা তাই কি না। তাহলে এগুলো হচ্ছে চ্যাপ্টা অস্থির মধ্যে পড়ে। প্যারাইটাল বা করটিকাল সব অস্থি কিন্তু চ্যাপ্টা। অনিয়ত অস্থি কষ্টরুকা, অনিয়ত না, কোনটার সাইজ একরকম, সার্ভাইকাল কষ্টরুকার সাইজ একরকম, থোরাসিকের আরেক রকম তাই না। তাহলে এটা অনিয়ত, কেউ কারোর সাথে মিল নাই, এজন্য এটা বলছে অনিয়ত। হ্যাঁ বায়ুপূর্ণ, আমাদের যে চল আছে উপরের যে উচ্চল ম্যাগজিলা এর ভিতরে হলো ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্যে বাতাস থাকে। এছাড়াও কিন্তু আমাদের এই যে সাইনাস গুলো আছে না, যে আমাদের ফ্রন্টাল সাইনাস যেগুলো আছে আর কি, এই সাইনাসের মধ্যে কিন্তু বাতাস থাকে। আমাদের শ্বাস নিই, এই শ্বাস কিন্তু ডাইরেক্ট ফুসফুসে যায় না, আগে হলো আমাদের এই এই সমস্ত জায়গাতে যে সাইনাস গুলো আছে না, এই সাইনাস গুলোর মধ্যে বাতাস গুলো আগে ঢুকে একটা গরম হয়, তারপরে ফুসফুসে যায়। কারণ আমরা যদি এসি বাতাস নিচ্ছি না যখন, তো এই এসির বাতাস সরাসরি ফুসফুসে যেতে দেয় না, আলাদা একটা সিস্টেম করছে। আগে হলো এইসব জায়গায় তোমার ঘুরপাক খাবে, তারপর ফুসফুসে যাবে। এটা হ্যাঁ, তো এই জন্য এইসব জায়গায় বাতাস, এর জন্য বায়ুপূর্ণ। হ্যাঁ এখানে বাতাস কিন্তু ইয়ে হয়, আগে পরিশুদ্ধ হয়, মানে ফুসফুসের জন্য গ্রহণ উপযোগী হয়। তো আবার যদি মনে করো প্রচুর মানে গরম তাপমাত্রাও হয়, তো সেটাও এখানে ঘুরপাক খালে স্বাভাবিক হবে, তারপর ফুসফুসে বের হবে। নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থির পার্থক্য তিনটা পড়লেই হবে। অস্থির কাজ এগুলো একটু সৃজনশীল হিসেবে পড়তে হবে অস্থির কাজটা। হ্যাঁ দেখো অস্থির কাজের ক্ষেত্রে শুধু হচ্ছে যে শারীরবৃত্তীয় কাজের এখানে না বোঝার আছে, তাছাড়া বাকিটা তোমরা বুঝতে পারবা। রক্তকণিকা উৎপাদনের এখানে বলছে পরিণত মানুষে করটি, পশুকা, স্টার্নাম, কশেরুকা, হিউমেরাস ও ফিমারের মস্তকের অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয়। লোহিত অস্থিমজ্জার হিমাটোপোয়েটিক স্টেম কোষ মানে কি? হিমাটোপোয়েটিক স্টেম কোষ মানে হলো হিম মানে রক্ত, পোয়েটিক মানে উৎপাদন, স্টেম মানে হলো মূল কোষ। তাহলে রক্ত উৎপাদনকারী মূল কোষ, রক্ত উৎপাদনকারী মূল কোষ, রক্ত উৎপাদনকারী রক্ত উৎপাদনকারী মূল কোষ, মূল কোষ। স্টেম সেলকে মূল কোষও বলা হয়, আবার স্টেম সেলকে বীজ কোষও বলা হয়। বীজের মতো কাজ করে। তার মানে লোহিত অস্থিমজ্জাতে কিছু কোষ থাকে যারা লাল বর্ণের হয়,
এবং এরা হলো রক্ত উৎপাদন করে রূপান্তরিত হয়ে, বুঝছো? এদের মধ্যে যে জিনগুলো থাকে এই জিনগুলাই রক্ত কণিকা তৈরিতে ভূমিকা রাখে, ঠিক আছে? যেমন আমরা জানি লোহিত কণিকা, ধরো লোহিত কণিকা তো প্রথমে তো আর সে নিউক্লিয়াস বিহীন ছিল না, তাই না? লোহিত কণিকা প্রথমে স্বাভাবিক গোলগাল দেখতে, তাই কি না? এবং এর মধ্যে যথারীতি নিউক্লিয়াস ছিল কিন্তু, তাই না? ছিল, তাই না? পরে ওটা বের হয়। তো প্রথমে সেই কাজ করে একে লোহিত কণিকা বানানোর উপযোগী করে ফেলে, এখানে মানে হিমোগ্লোবিন তৈরি করে, এই এখানকার জিনগুলাই কিন্তু হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখে। পরে দেখা যায় যে আর কি সবকিছু উৎপাদন করলো তাকে আর ঘরে থাকতে দেওয়া হলো না, নিউক্লিয়াসকে বের করে ফেলা হলো, যার জন্য কি হলো লোহিত কণিকার সাইজ কি দ্বি অবতল না? তাহলে লোহিত কণিকার দেখলাম কোন একটা বোর্ডে এটা আসে, লোহিত কণিকা দ্বি অবতল কেন? তাহলে উত্তর হলো লোহিত কণিকা দ্বি অবতল কারণ লোহিত কণিকা উৎপাদনের সময় কি হয় যে তার নিউক্লিয়াসটা বের হয়ে যায়। যখন এই নিউক্লিয়াস বের হয়ে যায়, যেমন আমাদের সব দাঁত পড়ে গেলে আমাদের মুখের চেহারা এমন হবে না, এদিক বসে যাবে কিনা? তো সেরকম লোহিত কণিকা দুই পাশটা কি হয় সংকুচিত হয়ে যায়, এইভাবে দ্বি অবতল হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা মনে রাখবা, এটা আসছিল। এবার দেখো 6 নম্বরে চর্বির আধার, এগুলো বুঝতে পারবা। তবে খনিজ পদার্থের সঞ্চয় এখানে আছে, দেহের প্রায় 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। আর রোগ প্রতিরোধ, এটা তো এর আগে বলছিলাম, অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্তু। রেটিকুলো মানে কি? রেটি মানে জালিকাকার, তাই না? কুলো মানে ছোট 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 জালের মতো। আর হলো এন্ডোথেলিয়াল মানে কি? যে অস্থির ভিতরের দিকে যে প্রাচীর তার নাম এন্ডোথেলিয়াল। তাহলে ভিতরের দিকে প্রাচীরে সেখানে ম্যাক্রোফেজগুলো জালের মতো বিন্যস্ত থাকে, ম্যাক্রোফেজগুলো কিসের মতো? জালের মতো বিন্যস্ত থাকে, এই জন্য নাম হচ্ছে রেটিকুলো। রেটিকুলো মানে জালের মতো। তাহলে এখানে সমস্যা থাকার কথা না। তরুণাস্থির, এটাও এমসিকিউর জন্য আসে। তরুণাস্থির গঠনের মধ্যে যেগুলো বোল্ড করা শব্দ, যেমন ধরো কন্ডোব্লাস্ট। কন্ড মানে কি? কন্ডোসাইট। কন্ডোসাইট মানে তরুণাস্থি। কন্ডোসাইট মানে যেমন কন্ডিকথিস, নাম শুনছো না? কন্ডিকথিস। তাহলে কন্ডিকথিস মানে হলো যে তরুণাস্থির কথা বলা হচ্ছে। হ্যাঁ, যদি ইকথিস মানে মাছ, মাছের যে তরুণাস্থি তার নাম কন্ডিকথিস। তাহলে এখানে বলছে কন্ডোব্লাস্ট। ব্লাস্ট মানে কি? অপরিণত। ব্লাস্ট মানে অপরিণত তরুণাস্থি কোষ, অপরিণত তরুণাস্থি কোষ। আর পরিণত হয়ে গেলে তার নাম কন্ডোসাইট। কন্ড মানে তরুণাস্থি, তাহলে তরুণাস্থি কোষ। এখন বলছে ম্যাট্রিক্সে অর্ধ কঠিন কন্ডিন। তাহলে তরুণাস্থির মধ্যে থাকা প্রোটিনের নাম হলো কন্ডিন। কন্ড মানে তরুণাস্থি, আর এখানে একটা ইন, ইন মানে তো প্রোটিন, তাহলে তরুণাস্থিতে থাকা প্রোটিন তার নাম হলো কন্ডিন। এছাড়া কি থাকে বলছে কন্ডোমিউকয়েড। কন্ড মানে তো তরুণাস্থি, মিউকয়েড মানে মিউকাসের মতো একটু পিচ্ছিল হয়। আর একটা হলো কন্ডো অ্যালবুমিন। অ্যালবুমিন মানে কি? অ্যালবাস মানে সাদা, অ্যালবাস মানে সাদা, সাদা প্রোটিন। কন্ডিক্স কন্ডের মধ্যে থাকা, তরুণাস্থির মধ্যে থাকা সাদা প্রোটিন। তারপরে দেখো যে 5 নম্বর, ম্যাট্রিক্সে কিছু তন্তু থাকে, তন্তুর মধ্যে কোলাজেন। কোলা মানে আঠা তৈরিকারী প্রোটিন, কোলাজেন মানে আঠা তৈরিকারী প্রোটিন। তারপরে দেখো তরুণাস্থির প্রাচীরকে বলা হয় পেরিকন্ডিয়াম। যেমন অস্থির প্রাচীর, অস্থির বাইরে যে পাতলা আবরণ আছে না, এর নাম হলো পেরিওস্টিয়াম। অস্থির বাইরে পাতলা আবরণ থাকে, আমাদের যে হাড্ডিতে লাগে না, এটা ম্যাক্সিমাম হলো হাড্ডির বাইরে একটা পাতলা আবরণ থাকে, ওটাকে পেরিওস্টিয়াম বলা হয়। পেরিওস্টিয়ামে ব্যথা লাগে, আসলে হাড় ভাঙে না সহজে, পেরিওস্টিয়ামে ব্যথা লাগে, ওটাই আমাদের মারাত্মক ব্যথা। আর তরুণাস্থিতে থাকলে তখন এর নাম তো আর তখন তো আর ইয়ে বলা যাবে না, পেরিওস্টিয়াম বলা যাবে না, তাই না? তখন নাম হয়ে যাবে পেরিকন্ডিয়াম। কন্ড মানে তরুণাস্থি। তরুণাস্থির কাজ, 3টে পয়েন্ট মনে রাখবা তরুণাস্থির কাজের মধ্যে। শেষ 4, 5, 6 মনে রাখবা। যে তার মধ্যে দেখো ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রিন মানে তন্তু, কার্টিলেজ মানে তরুণাস্থি। তরুণাস্থির তন্তুযুক্ত টিস্যু, তরুণাস্থির তন্তুযুক্ত টিস্যু। তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকো মানে শর্করা, আর প্রোটিন তো জানো, তাই না? অ্যামাইনো অ্যাসিডের সমষ্টিকে প্রোটিন বলে। তাহলে গ্লাইকোপ্রোটিন থাকে যা কঙ্কালতন্ত্রে জৈব লুব্রিকেটর। লুব্রিকেটর মানে কি? পিচ্ছিল করা। যেমন লুব্রিসিন এমন একটি প্রোটিন যা সন্ধিকে পিচ্ছিল রাখে। লুব্রিসিনের কাজ হলো সন্ধিগুলোকে পিচ্ছিল রাখা, যাতে আমরা হাঁটা চলা করলে সমস্যা না হয়, এটা পিচ্ছিল রাখতে হবে, তাই না? তাহলে এই 3টা কাজ সৃজনশীলের জন্য মুখস্থ রাখতে হবে। তরুণাস্থির প্রকারভেদ,
প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য। এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসছে। হ্যাঁ, তরুণাস্থির প্রকারভেদ যেমন স্বচ্ছ বা হাইলাইন তরুণাস্থিতে 12 সালে, 14 সালে, 19 সালে, 23 সালে মেডিকেলে আসছে কোশ্চেন হাইলাইন থেকে। স্থিতিস্থাপক থেকে আসছে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি 21, 24 সালে আসছে। মানে এটা বেশ ইম্পর্টেন্ট, এই জন্য অনেকগুলা লেখার দরকার নাই, তবে এটা ভিআই দিয়ে রাখো। মানে এই অংশটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা মেডিকেলে, ডেন্টালে, আর্ম ফোর্সে সব জায়গাতেই অনেকবার আসছে। তো স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, আমরা আবার সাইটোপ্লাজমকেও হাইলোপ্লাজম বলি। হাইলিন মানে স্বচ্ছ, হাইলিন মানে স্বচ্ছ। তাহলে এই স্বচ্ছগুলাকে আমরা বলি যে হাইলিন। তো এটার উদাহরণ খালি লাগবে, এটা এমসিকিউ জন্য উদাহরণ। যেমন এখানে উদাহরণ অন্য বইগুলো আমি দিয়েছি, কারণ এটা যেহেতু অ্যাডমিশনে আসছে তো তাই অন্য বইয়ের তথ্য দিয়েছি। এখানে উদাহরণ হিসেবে আছে কি যে পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীর অস্থি সন্ধিস্থল, তারপরে হলো পশুকার প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর। এখানে অনেকগুলো আছে, তাই এটা মনে রাখার একটা ছন্দ বানিয়েছি। ছন্দটা দেখো, মনে রাখার ছন্দ। আচ্ছা, এই পয়েন্টটা মনে রাখার ছন্দ দিয়ে শেষ করছি ক্লাস, তোমাদের এরপরে প্রাইভেট থাকে। আর পরীক্ষা হলো বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে হলো 7 অধ্যায়ের এই তরুণাস্থির প্রকারভেদ পর্যন্তই, কিন্তু তরুণাস্থির প্রকারভেদ পর্যন্ত অর্ধেক। পরীক্ষায় কিন্তু খুব সিরিয়াসলি ভাবে দিবা সবসময়। দেখো এটা মনে রাখতে হবে এইভাবে। প্রথমটা হাই, ব্যাং ও হাঙ্গরের, ব্যাং ও হাঙ্গরের কঙ্কালের অনেকগুলো উদাহরণ আছে, সব বই মিলে। কঙ্কালের অস্থি ও শ্বাস প্রশ্বাস নেয়, অস্থি ও শ্বাস প্রশ্বাস নেয়। মানে আফসোস করে বলছে যে হাই, আফসোস করে বলছে যে হাই, যে ব্যাং আর হাঙ্গর তার যে কঙ্কাল আছে সেই কঙ্কালের অস্থি ও শ্বাস প্রশ্বাস নেয়। মানে এটা আফসোস করে বলছে যে হাই, ব্যাং ও হাঙ্গর তাদের যে কঙ্কালের অস্থিগুলো আছে না, তারাও শ্বাস প্রশ্বাস নেয়। তো এখানে আমরা কি কি বিষয় মনে রাখতে পারি? হাইতে হলো হাইলিন, হাইতে কি হাইলিন। তারপরে দেখো ব্যাং ও হাঙ্গরের ভ্রূণীয় কঙ্কাল, ব্যাং ও হাঙ্গরের ভ্রূণীয় কঙ্কাল, এটা হলো উদাহরণ, হাইলিনের উদাহরণ। ব্যাং ও হাঙ্গরের ভ্রূণীয় কঙ্কাল, এটা হলো উদাহরণের মধ্যেই পড়ে আর কি। এটা উদাহরণের মধ্যেও পড়ে, অন্য বই আছে, এই জন্য এটা একটু লিখে নিতে হবে। তারপরে দেখো যে অস্থি হলো অস্থির সন্ধিস্থল, অস্থি হলো অস্থির সন্ধিস্থল, অস্থির সন্ধিস্থল, সন্ধিস্থল, অস্থির সন্ধিস্থল। তারপরে দেখো শ্বাস প্রশ্বাস নেয়। তো শ্বাস কি? শ্বাসনালী আর এদের শ্বাস, এইটাতে বোঝাই হলো শ্বাসনালী। মানে শ্বাসনালীতে হাইলিন থাকে। আমাদের যে শ্বাসনালী আছে না, সেখানে হাইলিন বা স্বচ্ছ শ্বাসনালী। আর এই দন্তের সাথে হলো স্বরযন্ত্র, স্বরযন্ত্র না, স্বরযন্ত্র। তারপরে দেখো প্রশ্বাস নেয়, প্রশ্বাসে হলো এই যে প আছে, পরশুকার প্রান্তভাগ, পরশুকার প্রান্তভাগ, পরশুকার প্রান্তভাগ, পরশুকার প্রান্তভাগ, পরশুকার প্রান্তভাগ। আর এই যে ন্যায়, ন্যায় হলো দন্তের না, মানে নাক। আমাদের নাকেও হাইলিন তরুণাস্থি আছে। সবগুলাই নিতে হলো, সব বই মিলে এটা দিলাম, কারণ এটা অনেকবার আসছে অ্যাডমিশনে আর কি। হ্যাঁ, বোর্ড পরীক্ষাও আসছে, এই কারণে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ষড়যন্ত্র বানানো বলছে না, ষড়যন্ত্র বানানটা ভুল হচ্ছে না, দন্তে ছয় বাই বোঝায় না। তারপরে কি ডায়গন্ডাল, ওইটা বোধহয় ওইটা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ
কিন্তু একটু লিখেছি। আচ্ছা। কর্ণকুহর ও কর্ণপুর হয়নি না, কর্ণপুর হওয়ার মতো অনেক অক্ষর আছে তাও। কঙ্কালের এখানে কর্ণপুর হবে, কতে ধ্বনীয় কঙ্কাল, এই কতে কর্ণপুর করে দিতে হবে। কর্ণপুর, কর্ণপুর, তো এটা কি? এটা উদাহরণ। আমাদের কর্ণপুর কোনটা? এই যে কানের ভিতরে ভিতরের দিকে তরুণাস্থি আছে, ওটাও হায়ালিন। আমাদের কান আছে না, কানে যে গর্ত, তার ভিতরের দিকে তরুণাস্থি, মানে যতদূর আমাদের আঙ্গুল যায় ততদূর পর্যন্ত তরুণাস্থি, যতদূর আমাদের আঙ্গুল যায় ততদূর পর্যন্ত তরুণাস্থি, তারপরে কিন্তু আমার রশ্মি, তারপরে আবার রশ্মি। বুঝতে পারছো? তারপরে আবার রশ্মি। এক্সাম এক্সাম হলো তরুণাস্থির প্রকারভেদ পর্যন্ত, মানে আগামী দিন তো ক্লাস নেওয়া যাবে, আগামী দিন ক্লাস নিয়ে